শীতের এক বিশ্রী বাদলার দিন। ভাবুন তো, দুজন বন্ধু বসে আছে, অলসভাবে সময় কাটাচ্ছে, আর তাদেরকে ঘিরে আছে একটা কেমন অস্বস্তিকর নিস্তব্ধতা। তো সেই নিস্তব্ধতা ভাঙার একটা চেষ্টা দিয়ে কিন্তু আজকের এই গল্পটা শুরু হচ্ছে। এই যে নিস্তব্ধতা, এটা ভাঙার জন্য আমাদের গল্পের কথা কি করলেন? তিনি তার চুপচাপ বন্ধু সোমেশের মনোযোগটা খবরের কাগজের দিকে টানলেন। আর বিশ্বাস করুন, এই একদম সাধারণ একটা ঘটনা থেকেই শুরু হতে চলেছে এক অসাধারণ গল্প। খবরের কাগজে চোখ বোলা থেকে তিনি কি দেখলেন? একটা দুটো নয়, ৭টা নিরুদ্দেশ্যের বিজ্ঞাপন। ব্যাপারটা দেখে তিনি বেশ মজাই পেলেন, কারণ তার মনে হলো এই সব বিজ্ঞাপনের পেছনে তো একটা চেনা ছক আছে, একটা প্যাটার্ন, যেটা তিনি খুব ভালো করেই জানেন। প্রশ্নটা হচ্ছে, খবরের কাগজের এই ছোট্ট বিজ্ঞাপনগুলো, এগুলো আসলে কি? এগুলো কি শুধুই কোনো পারিবারিক অভিমানের ফল, একটা সাময়িক নাটক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে সত্যিকারের কোনো গভীর দুঃখের ঘটনা? এই প্রশ্নটাকেই কেন্দ্র করে কিন্তু আমাদের আজকের এই আলোচনাটা এগোবে। আমাদের গল্পের কথকের কাছে কিন্তু ব্যাপারটা বেশ পরিষ্কার। তার মতে এই বিজ্ঞাপনগুলোর বেশিরভাগের পেছনেই কোনো আসল ট্র্যাজেডি নেই, বরং এগুলো হলো সাধারণ ঘরোয়া ঝগড়াঝাটির একটা প্রিডিক্টেবল আউটকাম, আর কিচ্ছু না। তিনি এতটাই নিশ্চিত যে তার মনে হয় কাগজের এই যে নাটকীয় আবেদনগুলো, এর পেছনের আসল গল্পটা তার মুখস্থ। তার কাছে এটা স্রেফ একই ঘটনার বারবার ঘটে যাওয়া একটা পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয়। ব্যাপারটাকে তিনি কিভাবে দেখেন জানেন? একটা ৫ অঙ্কের নাটকের মতো। তার মতে এই নিরুদ্দেশ হওয়ার নাটকের প্রত্যেকটা ধাপ যেন আগে থেকে লেখা একটা স্ক্রিপ্ট। চলুন তার এই থিওরিটা একটু ভেঙে দেখা যাক। তো এই ব্যঙ্গাত্মক তত্ত্বটা কি বলছে? বলছে যে একটা সাধারণ পারিবারিক নাটক বারবার মঞ্চস্থ হয়। কিভাবে? শুরুটা হয় ছেলের রাত করে বাড়ি ফিরেছে আর বাবা রেগে গিয়ে বকাবকি করছেন। এরপর ছেলে অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ব্যাস, শুরু হয়ে গেল বাবা মায়ের আতঙ্ক। মা কান্নাকাটি করছেন, বাবা দুশ্চিন্তা ঢাকার জন্য আরও বেশি করে রাগ দেখাচ্ছেন। আর শেষমেশ অনিচ্ছা সত্ত্বেও বাবা ছোটেন খবরের কাগজের অফিসে বিজ্ঞাপন দিতে। আর এই নাটকের ক্লাইম্যাক্স, ছেলেটা ঠিকই ফিরে আসে, তবে কোনো অনুশোচনা নিয়ে নয়, হয়তো স্রেফ কয়েকটা বই নিতে। তো কথকের কাছে বেশিরভাগ নিরুদ্দেশের বিজ্ঞাপনের পেছনের ইতিহাসটা ঠিক এমনই, একদম একঘেয়ে আর প্রেডিক্টেবল। তার চোখে এই সব ঘটনার আড়ালে ট্র্যাজেডি খোঁজাটাই বোকামি। আর ঠিক ঠিক এইখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। কারণ এতক্ষণ যে বন্ধুটা সোমেশ চুপ করে সব শুনছিল, সে অবশেষে মুখ খোলে আর এমন কিছু বলে যা আমাদের কথকের পুরো ধারণাটাকেই একেবারে নাড়িয়ে দেয়। সোমেশের শুধু একটা বাক্য, আর তাতেই পুরো আলোচনার সুরটাই যেন পাল্টে গেল। এতক্ষণ যে একটা ব্যঙ্গাত্মক কমেডি চলছিল, সেখান থেকে আমরা সোজা এসে পড়লাম এক কঠিন গম্ভীর বাস্তবতার সামনে। সোমেশ আসলে বোঝাতে চাইল সব নিরুদ্দেশ হয়ে যাওয়া নিছক কোনো নাটক নয়। আর এখানেই সোমেশের গল্পের সবচেয়ে অবাক করা, সবচেয়ে কাউন্টার ইনটিউইটিভ দিকটা সামনে আসে। সে বলল, আসল ট্র্যাজেডিটা কিন্তু চলে যাওয়ায় নয়, আসল ভয়ঙ্কর ঘটনাটা ঘটে ফিরে আসায়। ভাবা যায়, নিরুদ্দেশ হওয়া মানুষটার ফিরে আসাটাই নাকি হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই পয়েন্টটাকেই প্রমাণ করার জন্য সোমেশ একটা গল্প বলা শুরু করে, শোভনের গল্প। এমন একটা গল্প যা কোনো বইয়ে লেখা নেই, বরং মহিনো ধরে খবরের কাগজের পাতায় কয়েকটা বিজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে। আর এই বিজ্ঞাপনগুলোই একটা ভয়াবহ পরিণতির সাক্ষী। বিজ্ঞাপনগুলোর ভাষা দেখলেই বোঝা যায় যে শোভনের পরিবার কতটা মরিয়া হয়ে উঠছিল। দেখুন, প্রথমে ছিল ছেলের ফিরে আসার জন্য মায়ের এক কাতর অনুরোধ, তারপর বাবার চেষ্টা ছেলের কর্তব্যবোধ জাগানোর। শোভন, ফিরে এসো, তোমার মা শয্যাগত। তাতেও কাজ না হওয়ায় এলো মায়ের আসন্ন মৃত্যুর খবর। কিন্তু তাতেও যখন কোনো লাভ হল না, তখন পরিবার পুরস্কার ঘোষণা করল। আর সব শেষে মরিয়া হয়ে তারা শুধু এইটুকু সংবাদের জন্য পুরস্কার ঘোষণা করে যে শোভন জীবিত না মৃত। শোভনের চরিত্রটা ছিল বেশ অদ্ভুত। ঠিক বিদ্রোহী বলা যাবে না, কিন্তু কেমন যেন নির্লিপ্ত। পরিবার, বাড়ি, এইসবের প্রতি তার কোনো টান বা বাঁধনই ছিল না। সোমেশের ভাষায় তার মনটা ছিল তৈলাক্ত, মানে এতটাই পিচ্ছিল যে কোনো কিছুই তাতে দাব কাটতে পারত না।
অদ্ভুতভাবে বাড়ির বাইরের দুঃখ কষ্টের মধ্যেই সে যেন এক ধরনের মুক্তি খুঁজে পেত। এরপর কেটে গেল ২ বছর। শোভন ফিরে এলো। বাইরের জীবনের কষ্ট, অভিজ্ঞতা সবকিছুর ছাপ তার চেহারায়, শরীরে। সে অনেকটাই বদলে গেছে। কিন্তু নিজের বাড়ি ফিরে সে এমন এক পরিস্থিতির মুখোমুখি হল যা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সংঘাতের শুরুটা হলো বাড়ির গেটেই। পরিবারের পুরনো নায়েব মশাই, যাকে শোভন ছোটবেলা থেকে দেখে আসছে, তিনিই তাকে থামিয়ে দিলেন। শুধু তাই নয়, তাকে চিনতেও পারলেন না, বরং দেখতে লাগলেন তীব্র সন্দেহের চোখে। আর ঠিক এখান থেকেই ঘটনার নাটকীয়তা চরমে উঠতে শুরু করে। ভাবুন একবার অবস্থাটা। দুটো সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় এসে মুখোমুখি ধাক্কা খেল। একদিকে শোভন মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করছে, আমি শোভন, তোমরা আমাকে চিনতে পারছো না। আর অন্যদিকে বাড়ির লোকেরা তাকে ঠান্ডা মাথায় জানাচ্ছে, এটা অসম্ভব, কারণ ৭ দিন আগেই আমরা শোভনের মৃত্যুর খবর পেয়েছি। শুধু তাই নয়, এরপর নায়েব মশাই এমন একটা তথ্য দিলেন যা শুনলে গায়ে কাটা দেয়। তিনি বললেন, এই নিয়ে ৩ বার হলো। তার মানে শোভনের আগেও নাকি আরও ২ লোক এসে নিজেদের শোভন বলে দাবি করে গেছে। এই একটা কথা যেন শোভনের পায়ের তলার মাটিটাই সরিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে তার বাবা বেরিয়ে এলেন। চেহারা দেখে মনে হচ্ছে যেন একটা ঝড়ে ভাঙা গাছ, একেবারে বিধ্বস্ত। শোভন আশা নিয়ে ছুটে গেল তার বাবার দিকে, কিন্তু এরপর যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে। তার বাবা তার দিকে তাকালেন আর কাঁপা গলায় শুধু একটাই শব্দ উচ্চারণ করলেন, কে? ব্যাস, এই একটা প্রশ্নই যেন একটা ধারালো ছুরির মতো শোভনের বুকে গেঁথে গেল। নিজের বাবা তাকে একজন অচেনা আগন্তুক হিসেবে দেখছেন। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? তো শোভন যখন নিজের পরিবারের কাছেই পুরোপুরি প্রত্যাখ্যাত, একজন ছদ্মবেশী হিসেবে প্রমাণিত, ঠিক তখনই গল্পটা তার সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে অমানবিক মোড়টা নেয়। নায়মশাই তাকে একটা প্রস্তাব দিলেন। প্রস্তাবটা কি? যে শোভনের মা মুমূর্ষু অবস্থায় বিছানায়। তিনি জানেন না যে তার ছেলে মারা গেছে। তিনি এখনও পথ চেয়ে আছেন। তার শেষ ইচ্ছা একবার ছেলেকে দেখা। তাই শোভনকে অনুরোধ করা হলো, সে কি একবার তার নিজের ছেলের অভিনয় করতে পারবে? শুধু একবারের জন্য। এই অভিনয়ের জন্য তাকে একতারা নোটও দেওয়া হলো, অর্থাৎ টাকার বিনিময়ে নিজের মায়ের সামনে নিজেরই ছদ্মবেশ ধারণ করার প্রস্তাব। এই পর্যন্ত বলে সোমেশ থামল, তারপর হাসল। কিন্তু আমাদের কথক তার ওই হাসিটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। আর ঠিক তখনই তার চোখ পড়ল সোমেশের কানের কাছে একটা জরুলের ওপর। ঠিক সেই জরুল যেটা শোভনের পরিচয়ের চিহ্ন হিসেবে বিজ্ঞাপনে দেওয়া হয়েছিল। ব্যাস, এই একটা অবজারভেশন পুরো গল্পটাকেই যেন একটা অন্য মাত্রায় নিয়ে গেল। তাহলে কি সোমেশই শোভন, নাকি পুরোটা তার বানানো একটা গল্প? আর যদি এটা সত্যিও হয়, তাহলে একবার ভাবুন তো, যে মানুষটা নিজের পরিচয়টাই হারিয়ে ফেলেছে, তার কাছে সত্য আর গল্পের মধ্যে আর পার্থক্যটাই বা কি রইল?